জেলায় বন্যা পরিস্থিতি উন্নতি হলেও কুমিল্লায় অবনতি, খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের 16টি গেট। 37 দিন পর মেট্রো রেলে যাত্রী পরিবহন শুরু, যাত্রীদের মাঝে ফিরেছে স্বস্তি। আমরা প্রতিদিন যারা অফিস করি এটা আমাদের জন্য প্রচন্ড স্বস্তিদায়ক আছে, খুব ভালো লাগতেছে। মতিঝিল থেকে কারওয়ান বাজার আসে 9 মিনিটসের জার্নি, আমাকে সেখানে সময় দিতে হয়েছে 45 মিনিট। প্রচন্ড ভোগান্তি ছিল, এখন মেট্রো রেলে আমাদের জন্য খুবই শান্তি হয়েছে। রাজধানীর শান্তিনগর থেকে সাবেক পাট মন্ত্রী গোলাম দস্তগীর গ্রেফতার, রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। মানিকগঞ্জে ডিসি রেহনার দুর্নীতির স্বর্গরাজ্য, কয়েকশো কোটি টাকার সম্পদ সাবেক ছাত্রলীগ নেত্রীর। কুমিল্লায় টাকা দিলেই মিলে জন্ম নিবন্ধন, সনদ ও পাসপোর্ট, সুযোগ নিচ্ছে রোহিঙ্গা ও অপরাধীরা। এবং নাটকীয় কিছু না হলে জয়ের পথে পাকিস্তান বাংলাদেশ টেস্ট, ভিন্ন কিছু করতে চায় টাইগাররা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। ভোলা মৌলভীবাজার রাঙামাটিতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কুমিল্লায় বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে। কুমিল্লার গোমতী নদীতে পানি বাড়তে থাকার পাশাপাশি ফাটল দেখা দেয় বাঁধের অন্তত 29টি স্থানে। গোমতীর ভাঙনের ফলে অন্তত 270টি গ্রাম প্লাবিত হয়েছে। ভোলা মৌলভীবাজার রাঙামাটিতে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। কিছু কিছু স্থানে ত্রাণ পৌঁছালেও তা চাহিদার চেয়ে খুবই কম। দর্শক, বন্যা পরিস্থিতির খবরাখবর জানবো। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে ফেনীর দাগনভূঞা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, বন্যায় সবচেয়ে নাজুক অবস্থায় ফেনী আমরা দেখেছি, যেটা পানি নামতে শুরু করেছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানাবেন। লিনিয়া, আমি এই মুহূর্তে আছি দাগনভূঞা, অর্থাৎ ফেনী থেকে চৌমুনি থেকে নোয়াখালী থেকে যদি ফেনী যাওয়া যে সড়কটি, সেখানে দাগনভূঞার এক সাইড, অর্থাৎ আপনার মাথা ভূঞা থেকে শুরু করে সোলিংয়ের মাথা, এদিকের পানির যে ভয়াবহতা সেটি আসলে প্রত্যেকটা বাড়ি ঘর এই মুহূর্তে প্রায় পানির নিচে। অর্থাৎ এই এলাকার যে মানুষজন ছিল তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং অন্য যারা ছিলেন তাদেরকে বিভিন্ন বাসা বাড়িতে, অর্থাৎ আত্মীয় স্বজনের বাসা বাড়িতে তারা উঠেছে। এখানে প্রত্যেকটা বাড়ি এই মুহূর্তে পানির নিচে রয়েছে এবং দাগনভূঞার বেশ কয়েকটি এলাকায় পানি বেড়েছে, যেটি ফেনীতে আমরা দেখেছি গতকালকে যে ফেনীতে পানি কমতে শুরু করেছে, তবে পানি কমা শুরুকে কেন্দ্র করে এই এলাকাগুলোতে এখন পানির চাপ বেড়েছে। অর্থাৎ এই এলাকাগুলোতে প্রতিদিনই প্লাবিত হচ্ছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার কারণে এখানকার স্থানীয়রা যারা রয়েছে তারা কিন্তু বাসা বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি, এদিকে আমরা যেটি দেখেছি ফেনীতে মানুষের যে তৎপরতা রয়েছে ত্রাণ দেওয়া কিংবা উদ্ধার অভিযান চালানো, এদিকে এখনো তেমন কোনো কিছু চোখে পড়ছে না। মেইন সড়ক দিয়ে যারা যাচ্ছে তারা হয়তোবা পাশে যারা রয়েছে তাদেরকে একটু দেখার সুযোগ হচ্ছে, কিন্তু ভেতরে ঢোকার সুযোগ না হওয়ায় অনেকে কিন্তু এই এলাকার সবকিছু থেকে বঞ্চিত হচ্ছে। এবং প্রশাসনের যে কর্মকর্তারা রয়েছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ এবং ব্যক্তিগত যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এই এলাকাতে এখন পর্যন্ত আসেন নাই। এলাকার মানুষের অভিযোগ, তারা বলছেন যে নিজেরাই যখন পানি বাড়তে শুরু করে তখনই তারা আসলে আশ্রয় কেন্দ্রে চলে যায় এবং আশ্রয় কেন্দ্রে গিয়ে তাদের যে জীবন সেটি তারা রক্ষা করার চেষ্টা করছে। আমরা দেখেছি বেশ কয়েকটি এলাকা আমরা ঘোরার চেষ্টা করছি সকাল থেকে, সেখানে পানি বাড়া শুরু করেছে। আমরা একটু কথা বলবো একজনের সঙ্গে। ভাই, এদিকে পানি আসলে কখন নাগাদ বাড়া শুরু করেছে এবং এলাকার মানুষের এখন কোথায় তারা আশ্রয় নিয়েছে, বা কোনো উদ্ধার টিম কিংবা ত্রাণ তৎপরতা এগুলো কি চোখে পড়ছে কিনা? না, এটা কারোই আসতেছে না। আপনার এরা আমাদের এই জায়গায় আজকে 10 দিন ধরে পানি বাড়তেছে, তো কোনো খাবারও আসতেছে না, কারোরকে আশ্রয় দেওয়ার মতন। আশ্রয় কেন্দ্র 2টা আছে, ওইটার ভিতরে মনে 500-র উপরে ফ্যামিলি বসবাস করতেছে। তো এই জায়গায় কোনো খাওয়া দাওয়া কোনো কিছু আসতেছে না, মানে আপনার আসলে ওরা মেন রোড দিয়ে চলে যায় সোজা। আচ্ছা, এখানে পানি তো বাড়ছে, তাহলে পানি বাড়ার পরে কোন কোন এলাকা আসলে প্লাবিত হচ্ছে এখন? এই জায়গায় আপনার আসলে 9টা গ্রাম আছে, সব ডুবে গেছে। লালপুর, তারপরে হীরাপুর, মহিষপুর, চাঁদপুর, এগুলা সব ডুবে গেছে।
আপনি তো দেখছি হেঁটে আসছেন, আসলে কোথায় যাচ্ছেন বা যেহেতু এলাকায় বসবাস করেন, আশ্রয়টা কোথায় হবে? আশ্রয় তো আমাদের এখানে একটা দোতলা বিল্ডিং আছে, আর স্কুল মাদ্রাসা ওইগুলাতে মানুষ, প্রচুর মানুষ, থাকার মতন কোনো নাই, যে ব্যবস্থা নাই যে থাকবে। বিশুদ্ধ পানি কিংবা খাবার ওইরকম কোনো খাবার নাই। এই যে টিউবওয়েল আছে, টিউবওয়েলের উপরে পানি 3 ফুট পানি। টিনের ঘরগুলো এই যে দেখতেছেন না, এই টিনের ঘর, এই টিনের ঘর সব ডুবা, সব ডুবা। আর তা নিয়ে আসছে মেইন রোডে দিতেছে, গ্রামে আসতেছে না। আমরা একটু কথা বলছিলাম, আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলবো। পানি দিয়ে হেঁটে আসছেন, কোথায় যাচ্ছেন আসলে? আমরা উপরে যাচ্ছি খাবার পানির জন্য। আমাদের এখানে বিশুদ্ধ কোনো খাবার পানি নেই। এখন ওই তানগুলে আসি, ওই রাস্তার কুলে লোকদের দিয়ে যায়, ভিতরে খুব কম আসে। আমাদের সমস্যা হয়েছে, আমরা একটু একদম ঘরের দোতলায় অনেক লোক গাতাগাতি করে আছি। এখন খাওয়ার স্যালাইন, এরপরে পানি, এগুলো সমস্যা হওয়ার বেশি আমাদের। আমরা কথা বলছিলাম এখানকার যে স্থানীয়রা রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছিলাম। আসলে এখানে যে বিল্ডিংগুলো রয়েছে দোতলা একতলা, সেগুলোর ছাদে গিয়ে আসলে সবাই এই মুহূর্তে অবস্থান নিয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভেতরের যে দৃশ্যটি, অর্থাৎ দাগনভূঞার পুরোটাই গত 10 দিন যাবৎ পানি বাড়া শুরু করেছে এবং বাড়তে বাড়তে এমন পর্যায়ে হয়েছে যে ঘরের টিন কিন্তু ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। অর্থাৎ মানুষের যে শেষ ঠিকানা, ভিটেমাটি, সবকিছু এখন হারানোর উপকূল হয়েছে। আমি যদি একটু বলি যে যদি ফেনীর কথা বলা হয়, ফেনীতে সবাই যেসব স্বেচ্ছাসেবক সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু যাচ্ছে, তারা গিয়ে তারা ত্রাণ দিচ্ছে, ওষুধ দিচ্ছে, বিশুদ্ধ পানি সরবরাহ করার চেষ্টা করছে সবাই সাধ্যমতো। কিন্তু দাগনভূঞা, নোয়াখালী, লক্ষ্মীপুরের যে বর্তমান যে চিত্রটি রয়েছে সেটি খুব ভয়াবহ আকার ধারণ করেছে এবং এখানকার যারা রয়েছে তারা বলছেন যে সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের নজর যদি সব দিকে না দেওয়া যায় তাহলে লাখ লাখ মানুষ অসুস্থ হয়ে পড়বেন এবং পানিবন্দী মানুষগুলোর আসলে যে শেষ মুহূর্তে যে খাবার, অর্থাৎ বাসাবাড়ি যখন পানির নিচে তলিয়ে গেছে সেক্ষেত্রে কোনোভাবেই খাবারের কোনো ব্যবস্থা তাদের নেই। শুকনো খাবার খেয়ে তাদেরকে আসলে এখন জীবন বাঁচাতে হচ্ছে। সে শুকনো খাবারের যে বিষয়টুকু রয়েছে সেটিও কিন্তু তারা পাচ্ছে না এবং আমরা দেখছি যে এখানে বৃদ্ধা থেকে শুরু করে যারা আছেন সবাই একটু খাবারের সন্ধানে তারা বের হচ্ছেন এবং বের হয়ে তারা মেইন সড়কে যাওয়ার চেষ্টা করছেন, যেহেতু মেইন সড়ক থেকেই খাবার কিছু তারা পায়। এছাড়া তাদের খাবার পাওয়ার তেমন কোনো সুযোগ নেই, যার কারণে তারা চেষ্টা করছেন যদি মেইন সড়কে গিয়ে খাবার যদি তারা একটু সংগ্রহ করতে পারেন তাহলে হয়তোবা তারা তাদের যে পরিবার রয়েছে সে পরিবার নিয়ে তারা কোনোভাবে একটু চলতে পারবেন। হ্যাঁ, সব মিলে বলা চলে যে দাগনভূঞার যে প্রায় 8 থেকে 10টি গ্রাম রয়েছে, সে 8 থেকে 10টি গ্রামের সবগুলোই এই মুহূর্তে পানির নিচে রয়েছে এবং তাদেরকে আশ্রয় কেন্দ্র এখানে মাত্র 2টি রয়েছে। সে আশ্রয় কেন্দ্রতে অনেক বেশি গাদাগাদি করে মানুষ থাকছে এবং বলা হচ্ছে যে আশ্রয় কেন্দ্র বাড়াতে হবে এবং একই সঙ্গে যারা বিভিন্ন বিল্ডিংয়ের ছাদে আশ্রয় নিয়েছে তাদেরকেও উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে হবে। তো এই ছিল আমার কাছে লিনিয়া, দাগনভূঞা থেকে সর্বশেষ সংবাদ। আরিফ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির খবরাখবর জানছিলাম সহকর্মী আরিফের কাছ থেকে। এ বিষয়ে আরও জানবো দর্শক, আমাদের সাথে যুক্ত হচ্ছেন কুমিল্লা থেকে সুমন কবির। আর সুমন, আপনি শুনছেন, আপনি জানাবেন, আপনি এর আগে যেমনটি জানিয়েছিলেন যে বন্যার পানি কমতে শুরু করেছে, এখন কি পরিস্থিতি দেখছেন? জি লিনিয়া, আপনি যেটা বলছিলেন আমি আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লার যে অবস্থা, আসলে বন্যা পরিস্থিতি যদি নদী পানি কমতে শুরু করছে, তবে একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লার অবস্থা সেটা ভালো নয়। আর একটা বিষয় জানিয়ে রাখি যে কারণ হচ্ছে 129টি গ্রাম আসলে এই পর্যন্ত প্লাবিত হয়েছে। কুমিল্লার 14টি উপজেলায় পানি আসে, 10 লক্ষ লোক পানিবন্দী হয়ে আছে। আর বিশেষ করে যে লাকসাম, মনোরগঞ্জ, বুড়িচং উপজেলা, বামনপাড়া যে উপজেলা রয়েছে, এখানে প্রায় 6-7 লক্ষ লোক আসলে পানিবন্দী। আপনাকে আমি একটা বিষয় জানাই কি, কুমিল্লার যে জায়গাগুলো রয়েছে এখানে বিশেষ করে আসলে যারা আশ্রয়কেন্দ্রগুলো ছিল ওই আশ্রয়কেন্দ্রগুলো এখন নিরাপদ নয়। এখানে 2 তলা পর্যন্ত পানি উঠে গেছে আশ্রয়কেন্দ্রগুলোতে, 3 তলা 4 তলা যারা আছে তারা এখন ছাদের উপরে অবস্থান নিয়েছে এবং রেস্কিউ টিম চেষ্টা করছে তাদেরকে উদ্ধার করার জন্য। তবে একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লায় বিশুদ্ধ পানির বড়ই অভাব রয়েছে, বিশেষ করে খাদ্যের কোনো অভাব নয়, বাস ত্রাণগুলো ওই দুর্গত এলাকায় আসলে পৌঁছানো বড় বিপদ হচ্ছে। দুর্গতগুলো ত্রাণগুলো পৌঁছানো যাচ্ছে না, বিশেষ করে হেলিকপ্টার এবং স্পিডবোট ছাড়া আসলে দেওয়ার কোনো সুযোগ নেই। তার সাথে বড় বিষয় উৎসুক যে
জনতা তারা যার যার মতো করে ত্রাণ নেওয়ার চেষ্টা করছে, আসলে এগুলো দেওয়া যাচ্ছে না। তবে জেলা প্রশাসক বলছেন এই ত্রাণগুলো যাতে তাদের মাধ্যমে দেওয়া হয়, এবং তারা বিভিন্ন লোকের যে ইউনিয়ন আছে, যারা এই স্বেচ্ছাসেবক দল আছে এবং যারা আপনার রেস্কিউ টিম আছে, তাদের মাধ্যমে ত্রাণগুলো পৌঁছানোর জন্য তারা সর্বোচ্চ ব্যবস্থা করছে। জেলা প্রশাসক বারবার বলছে সকলকে ত্রাণগুলো তাদের মাধ্যমে দেওয়ার জন্য। আর একটা বিষয় জানা রাখি, কুমিল্লার যে আশ্রম প্রকল্পে অনেকে ছিল, তারা গতকাল রাতে আসলে উদ্ধার হয়ে এসেছে। আপনাকে আমি জানি রাখি, আসলে এই যে আপনারা যে আশ্রমে ছিলেন, আমরা হঠাৎ করে নিরাপদ হয় কেন? দেখেন, আমরা যখন প্রবল বর্ষণে ভারতের পানিতে আমাদের বাড়িঘর তলায় গেছে, তখন বাধ্য হইয়া সরকারি আশ্রয় করেছিলাম। এখন যেভাবে পরিস্থিতি দেখা যাচ্ছে, পানি নিচে উপরে মানুষ দম হাতে না, এটি জানি নিরাপত্তা আছে, তাই আমরা নিজের বাসস্থানের কাছে ঘুরি। আমাদের ঘরের ঢোকার মতো ক্যাপাসিটি নেই, ঘরে এখন প্রচুর পানি, ঠাঁই পাওয়া যায় না। আমি চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ যারা আমাদের দিকে আসছে, তাদেরকে কিন্তু আহ্বান জানবে, আমাদের ঘর বাড়িগুলো যেই পর্যায়ে পানি তোলা আছে এটি কিছু থাকবে না। সবাই জানি আমাদের সহজে করে সবাই এগিয়ে আসে, এই আহ্বান থাকবে দেশবাসী ও সরকারের প্রতি আহ্বান থাকবে, সবাই যাতে আমরা বাঁচতে পারি। আমরা কোথায় আছি? ভারতের বেড়িবাঁধের থেকে 8 কিলো পশ্চিমে যা হলো কুমিল্লা সিটি কর্পোরেশনের 1 নং ওয়ার্ড বিশ্বাসনগর গুমনদীর পার ভাটপাড়া আমরা অবস্থা আছে পানির তলে। আশা করি দেশবাসী আমাদের দিকে চাইয়া, আল্লাহর দিকে চাইয়ে, অসহায় মানুষের দিকে চাইয়ে এগিয়ে আসবে, এই আহ্বান আমি জানাই। এবং দেশ টিভির কে আমিও অভিনন্দন জানাই, যাতে ওনারা সুন্দর করে প্রচারের মাধ্যমে আমাদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসলে যেটা বলছিলেন, তারা আসলে আশ্রয়কেন্দ্রে ছিল এবং তাদেরকে কালকে নিরাপদ স্থানে আবার নেওয়া হয়েছে। এবং একটা জানি কুমিল্লা প্রতিটি এলাকা আমরা ঘুরে ঘুরে দেখেছি, দেখার চেষ্টা করেছি, মানুষ আসলে বড়ই ভোগান্তিতে আছে, একটা চরম বিপাকে পড়েছে। হঠাৎ করে আসলে গত 40 বছর পর কুমিল্লা এই ধরনের পরিস্থিতিতে তারা পড়তে হয়েছে সাধারণ জনগণ যারা রয়েছেন। তবে একটা বিষয় জানা কি, কুমিল্লার যে বন্যা যে পরিস্থিতি দিন দিন কিন্তু যেটা স্বাভাবিক হওয়ার কথা ছিল, এখন মতো আমরা দেখছি যে ভারতের পানি আসা শুরু করেছে, আবার আজকে পানি একটু বৃদ্ধি পাওয়া শুরু করেছে। যদিও গত 2 দিন ধরে আসলে পানি কমতে শুরু করেছিল, এবং যারা সাধারণ জনগণ রয়েছে তারা বলছেন যে বিশুদ্ধ পানি এবং যে রেস্কিউ টিম আসলে দক্ষতার সহিত যারা কাজ করবে তারাই আসলে এখানে উদ্ধার করতে আসা উচিত। এবং সেই দিক থেকে যদি বলি, সাধারণ মানুষ, উৎসুক জনতা যাতে না যায়, বারবার মাইকিং করে জেলা প্রশাসন থেকে এবং বিভিন্ন যারা স্বেচ্ছাসেবক দল তারা আসলে আহ্বান করছেন যে এই যে উৎসুক জনতা এখানে আসার দরকার নেই, আপনাদের ত্রাণগুলো আপনারা জেলা প্রশাসকের মাধ্যমে বা ছাত্র সমন্বয়কদের যে সেল গঠন করা হয়েছে কুমিল্লা জিলা স্কুল, টাউন হল, পুলিশ লাইন, ওইখানে দেওয়ার জন্য বলা হচ্ছে। এখান থেকে আসলে সকলে একযোগে ডিস্ট্রিবিউশন করবো যাতে সকলে পায়। অনেক জায়গায় দেখা গিয়েছে পানি, বিশুদ্ধ পানি বড় সংকট দেখা দিয়েছে, বিশেষ করে আসলে ওই দুর্গত এলাকায় আসলে যাওয়ার কোনো পরিবেশ নেই। সেইখানে স্পিডবোট এবং নৌকা যুগে তাদেরকে স্বেচ্ছাসেবক দল যারা রয়েছে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। আসলে কুমিল্লার যে পরিস্থিতি, এখন মতো বলা যায় 129টি গ্রাম প্লাবিত হয়েছে, 10-12 লক্ষ লোক পানিবন্দী হয়ে আছে। আর একটা বিষয় জানিয়ে রাখি, যেহেতু কুমিল্লা শহরটা কাছেই আছে, সদর দক্ষিণ উপজেলা পানির নিচে পানি উঠেছে। এবং সেই দিক থেকে বলি, কুমিল্লার আশেপাশে যে এলাকাগুলো একটা পানি, চৌদ্দগ্রাম, ফেনী থেকে আসলে কাকি নদী হয়ে পানিগুলো কুমিল্লার দিকে প্রবাহিত শহরের দিকে। তা আমি কুমিল্লার সার্বিক অবস্থা বলতে চাই, আগামী 1 সপ্তাহ পরে এইসব এলাকা আসলে আরো বেশি বড় দুর্ভিক্ষ দেখা দিবে, এটা আমরা এখন অনুভব করতে পারছি। সবকিছু মিলিয়ে বলা চলে কুমিল্লার যে লোক সংখ্যা যারা রয়েছে 4-5 লক্ষ লোক এই নদীর উত্তর পাশে বুড়িচং উপজেলা, ব্রাহ্মণপাড়া উপজেলা, সবকিছু মিলিয়ে তারা আসলে অনেক বড়ই কষ্টে আছে। এবং তাদেরকে আসলে তারা অনেকে বাড়িঘর ছেড়ে আসতে চায় না, ছাদের উপর বসে আছে, কেউ টিনের চালে, কেউ শিশু বাচ্চা নিয়ে স্কুলের 3 তলা 4 তলা বসে আছে। তাদেরকে বুঝিয়ে নেওয়া আসাটা যারা রেস্কিউ টিম তারা বলছে অনেক কষ্টসাধ্য হচ্ছে, তারপর তাদেরকে নিয়ে আসা হচ্ছে নিরাপদ স্থানে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ পরিস্থিতি। লিনিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লার বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সুমন কবির। বন্যা পরিস্থিতির আরো খবরাখবর জানবো দর্শক। মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সালেহ এলাহি কুটি। যেমনটি এর আগে আপনি জানিয়েছিলেন বন্যার পানি কমতে শুরু করেছে, ঠিক একই বিষয়ে এখন জানতে চাই যে এখন কি পরিস্থিতি দেখছেন, সবকিছু মিলিয়ে জানাবেন। নিনিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজারে বন্যার অনেকটা উন্নতি হচ্ছে। আমরা যেটাকে বলি ফ্ল্যাশ ফ্লাড, এটা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাসহর থেকে নেমে আসা মনু এবং ধলাই নদীর ঢলে মৌলভীবাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে মুহূর্তের মধ্যেই বলা যায়। কারণ এটা খরস্রোতায় 2 নদীর উজানের পাহাড়ি এলাকার ঢলে প্লাবিত হয়। এইবার নিয়ে 3য়বারের মতো এই অবস্থার সৃষ্টি হলো। এবং গত 2বারের চেয়ে এবারকার যে বন্যা, চলমান বন্যা, সেটা অত্যন্ত ভয়াবহ ছিল এবং
মানুষের জনজীবনটা অনেকটাই দুর্বিষহ করে দিয়ে গেছে এই বিষয় বন্যায়। কারণ মৌলভীবাজারের এই সময়টা হচ্ছে ভরা আমন মৌসুম। ভরা আমন মৌসুমের সময় এই যারা রোপণ করেছিলেন সেই আমনটা তলিয়ে গেছে এবং বীজতলাও তলিয়ে গেছে এবং পানির স্রোতে অসংখ্য ঘর বাড়ি ভেঙে গেছে এবং নিমজ্জিত হয়ে আছে এবং তিনবারের মতো এই অবস্থার কারণে মানুষজন অনেকটা দিশাহারা হয়ে আছে। মানুষের মধ্যে অনেকটা হতাশা বিরাজ করছে, কারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা নেই এবং মানুষ অনেকটা অসহায় নিরুপায় হয়ে মানুষ দিন যাপন করছেন অর্ধাহারে অনাহারে। তবে আমাদের এই মৌলভীবাজার জেলার 47টি ইউনিয়নের প্রায় 300-র মতো গ্রাম প্লাবিত হয়েছে এবং মানুষ এখন পর্যন্ত প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন। 48টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত প্রায় 10,000 মানুষ আশ্রয় কেন্দ্রে আছেন। এছাড়াও রাস্তাঘাটে উঁচু বাঁধে বিভিন্ন এলাকায় মানুষজন ঘর বেঁধে বসবাস করছেন। কিন্তু এখন যে অবস্থা, বিভিন্নভাবে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে বেসরকারি সংস্থার পক্ষ থেকে, সরকারি সংস্থার পক্ষ থেকে তাদের নিজস্ব তহবিল থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। কিন্তু আমি বানবাসী মানুষের সাথে এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঘুরে মানুষের সাথে কথা বলেছিলাম। তারা আমাকে জানিয়েছেন যে এখন আমরা যেভাবে ত্রাণ সামগ্রী পেয়ে মোটামুটি জীবনযাপন করতেছি, কিন্তু ঘরে ফেরার পর যে আমাদের যে আমন যেটা ছিল, ঘরের যে সব ধান চাল ছিল সেটা নষ্ট হয়ে গেছে, তখন আমরা কীভাবে জীবনযাপন করব এই নিয়ে শঙ্কায় আছেন মানুষজন। এবং আপনাকে একটি বিষয় জানাতে চাই যে বন্যার পানি কমার সাথে সাথেই ভেসে উঠছে নানা বন্যার ক্ষতচিহ্ন। রাস্তাঘাট ভেঙে গেছে, ঘরবাড়ি ভেঙে গেছে, পুকুরের মাছ বেসে গেছে, খামারের মাছটা বেসে গেছে। এই অবস্থায় মানুষের যে চৌকে অনেকটা শস্য ফুল দেখছেন, মানুষ কীভাবে জীবনযাপন করবেন সেই নিয়ে শঙ্কায় আছেন। কথা বলেছিলাম প্রশাসনের সাথে, প্রশাসন আমাকে জানিয়েছেন যে এই বিষয়ে তারা তালিকা করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবে। মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত যে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে সেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে আমাকে জানিয়েছেন। অর্থাৎ মৌলভীবাজারের সার্বিক যে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও মানুষের দুর্ভোগটা দিন যতই যাচ্ছে দুর্ভোগটা বেড়েই চলছে এবং মানুষ সামনের দিকে যে কিভাবে জীবনযাপন করবে তা নিয়ে মানুষ দিশাহারা হয়ে আছে। অর্থাৎ মানুষের যে বাঁচার লড়াই, সেই বাঁচার লড়াইয়ে মানুষটা অনেকটা দিশাহারা হয়ে জীবনযাপন করছেন। অর্থাৎ মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি উন্নতি হলেও মানুষের জীবনযাত্রার কোনো উন্নয়ন বা উন্নতি হওয়ার সম্ভাবনা দেখছেন না বলে তারা আমাকে জানিয়েছেন। সার্বিক অর্থে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছেন এবং ভারী বর্ষণ না হলে আর বন্যার সম্ভাবনা নেই এরকম খবর রয়েছে। অর্থাৎ এই হচ্ছে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। কুটি, ধন্যবাদ আপনাকে। দর্শক, মৌলভীবাজারের বন্যার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সালেহ এল হাইকুটি। এদিকে খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের 16টি গেট। পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে গেটগুলো। এর আগে কাপ্তাই হ্রদে পানির প্রত্যাশিত চাপ না থাকায় রাতে খোলা হয়নি বাঁধের স্পিলওয়ে বা গেট। জানানো হয়েছিল টানা বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকায় ধারণ ক্ষমতার বিপদ সীমায় পৌঁছেছে কাপ্তাই হ্রদের পানি। তাই শনিবার রাত 10টায় 6 ইঞ্চি করে খুলে দেওয়ার কথা ছিল কাপ্তাই বাঁধের 16টি গেট। বাঁধ রক্ষা এবং রুল কার্ভ অনুসরণ করে ছাড়া হয়েছে হ্রদের পানি। প্রতি বছর এভাবেই পানি ছাড়া হয়, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। হ্রদের সর্বোচ্চ পানির ধারণ ক্ষমতা 109 MSL। শনিবার বিকাল 4টা পর্যন্ত পানির স্তর পৌঁছায় 107.75 MSL এ। 37 দিন পর শুরু হয়েছে মেট্রো রেল চলাচল। সকাল 7টা 10 মিনিটে উত্তর থেকে মতিঝিলের উদ্দেশ্যে থেকে ছেড়ে যায় প্রথম ট্রেনটি। দীর্ঘদিন পর মেট্রো রেল চালু হওয়ায় স্বস্তি জানিয়েছে যাত্রীরা। এর আগে বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রো রেল। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। তবে মেট্রো রেল চালু হলেও মেরামত ও সংস্কার প্রয়োজন হওয়ায় আপাতত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে। কোটা সংস্কার আন্দোলনের সময় গেল 18 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল 5টায় মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আমরা যারা অনেক দূরে অফিস করি তাদের ক্ষেত্রে আমাদেরকে জ্যামের সমস্যা হয়েছে, রাস্তায় ট্রাফিক ছিল না,
প্রচন্ড ভোগান্তি ছিল। এখন মেট্রো এলে আমাদের জন্য খুবই শান্তি হয়েছে। এটা নষ্ট না করাই আমাদের উত্তম আমি মনে করি। সবাই এটা সব সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ আমরা রক্ষা করার চেষ্টা করব। 9 মিনিটসের জার্নি, যে আমি মতিঝিল থেকে কারণ বাজার আসি 9 মিনিটসের জার্নি, আমাকে সেখানে সময় দিতে হয়েছে 45 মিনিট, 40-45 মিনিট, তাই আমার একটু সময়টা বাঁচছে। সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। তবে কি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত করেনি পুলিশ। ডিবির একটি দল শান্তিনগরে এক আত্মীয়র বাসা থেকে গোলাম দস্তগীরকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আজ আদালতে তোলা হতে পারে সাবেক এই মন্ত্রীকে। এর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের থানায় শেখ হাসিনা ও গোলাম দস্তগীর গাজী সহ 105 জনের নামে হত্যা মামলা করা হয়। সালমান এফ রহমান, আনিসুল হক এবং জিয়াউল আহসানকে আলাদা মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা এক হত্যা মামলায় ডাক্তার দীপু মনির 4 দিন ও ভাটারা থানার মামলায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহকে গুলি করে হত্যার অভিযোগে লালবাগ থানায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে 10 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে তাদের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। আর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ ছাত্র সবুজ আলী হত্যা মামলাতেও তাদেরকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। শনিবার রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাদের রিমান্ড মঞ্জুর করেন। নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় 8 দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে তোলা হয়। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে সুমন শিকদারকে হত্যার অভিযোগে রাজধানীর বাড্ডা থানার মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর সোহাগ মিয়া নামে এক কিশোরকে হত্যার অভিযোগে রাজধানীর ভাটারা থানার মামলায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। প্রাথমিক তদন্তে এই আসামিদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছেন এবং আসামিদের ইন্ধন এবং ষড়যন্ত্রে যে পুলিশ গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে তারও প্রাথমিক তিনি তথ্য প্রমাণ পেয়েছেন এবং আরও তথ্য জানার জন্য, আরও জিজ্ঞাসাবাদ করার জন্য কারা এই হত্যার সঙ্গে জড়িত আর কারা কারা এই হত্যাকে ইন্ধন দিয়েছে, মদত দিয়েছে, তাদেরকে বের করার জন্য তাদের 10 দিনের রিমান্ডের প্রয়োজন। তবে আসামি পক্ষের আইনজীবীরা এ মামলাকে হয়রানিমূলক, উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে রিমান্ড নেওয়ার মতন নতুন করে কোনো গ্রাউন্ডস বা কোনো উপাদান ছিল না এই সকল মামলাতে। সে রাষ্ট্রের কোনো ধরনের কোনো সুপদস্থ ছিল না, কোনো কাজকর্ম করে নাই। আমরা তার জামিন চেয়েছিলাম, বিজ্ঞ জামিন নামঞ্জুর করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুবিচার পাওয়ার আশা জানায় উভয় পক্ষ। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। আলোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার বিকেলে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠায়। গ্রেফতার দেখানো হয়েছে ফৌজদারি কার্যবিধির 54 ধারায়। এদিন বিকেলে 4টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। আদালতে প্রবেশের সময় আদালত প্রাঙ্গণে থাকা দলবদ্ধ কিছু ব্যক্তি মানিককে মারধর করেন। এই সময় আহত হন তিনি। সন্ধ্যায় ওসমানী হাসপাতালে আনা হয় তাকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে মানিকের অস্ত্রোপচার হয়েছে, এখন তিনি সুস্থ আছেন। এর আগে শুক্রবার রাতে সিলেটের কানাইঘাটের সীমান্ত এলাকা থেকে আপিল বিভাগের সাবেক এই বিচারপতিকে আটক করে বিজিবি। সারা রাত বিজিবির তত্ত্বাবধানেই ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় আপত্তিকর নানা মন্তব্য করে আলোচনায় ছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক। তার বিরুদ্ধে ঢাকা ও নোয়াখালীতে 2টি মামলা রয়েছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঘনিষ্ঠতায় অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তোলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেত্রী থেকে বিসিএস ক্যাডার হয়ে হাতিয়েছেন কয়েকশো কোটি টাকা। বালুমহাল, লঞ্চ ও ফেরিঘাট, বাস টার্মিনাল, ইটের ভাটা থেকে শুরু করে সব সেক্টর থেকেই কমিশন ঢুকত ডিসি রেহেনার পকেটে।
সহকর্মী আব্দুল আলিমের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। 2023 সালের 24শে জুলাই মানিকগঞ্জ জেলা প্রশাসক হিসেবে যোগ দেন 27তম বিসিএস কর্মকর্তা রেহেনা আক্তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সক্রিয় ছিলেন ছাত্রলীগের রাজনীতিতে। সরকারি চাকুরিতে আসার পর থেকে প্রভাব খাটিয়ে শুরু করেন অনিয়ম দুর্নীতি। একের পর এক টপকাতে থাকেন পদোন্নতির সিঁড়ি। এরই ধারাবাহিকতায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্র ধরে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মানিকগঞ্জে। রাজনৈতিক পরিচয় জেলা প্রশাসকের ক্ষমতার সঙ্গে জাহিদ মালেকের ঘনিষ্ঠতায় গড়ে তোলেন অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্য। চলতি বছরের 30শে মে মানিকগঞ্জে 7টি বালু মহাল 21,43,81,611 টাকা মূল্যে ইজারা দেন ডিসি রেহেনা। সেই বালু মহালের কার্যাদেশ আটকে রেখে ইজারাদারদের কাছ থেকে আদায় করেন 5% কমিশন, হাতিয়ে নেন 1,07,19,000 টাকা। এছাড়া বিভিন্ন হাটবাজার ইজারা, লঞ্চ, বাস, ট্রাক সহ পরিবহন সংগঠন, বিভিন্ন প্রকল্প, ইটভাটা, জলমহাল সহ অন্যান্য ক্রয় কমিটি থেকে এলআর ফান্ডের নামে মাতেন কমিশন বাণিজ্যে। সবশেষ জেলা প্রশাসক কার্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের চাকরির নিয়োগেও হাতিয়েছেন মোটা অঙ্কের টাকা। এমন অনিয়ম দুর্নীতির তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিক সমাজের। এত বহির্ভূত আয় যদি করে থাকে সেটি সরকারের পক্ষ থেকে তদন্ত করে তালিকার পূর্ব তাদের যে সম্পদ সেটি যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই সেটি সরকারি কোষাগারে ফেরত দেওয়া দরকার। দুর্নীতিতে জড়িত এমন সব কর্মকর্তাকে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন দুদক আইনজীবীও। দুর্নীতি কিন্তু কোনো আমলেই সুনীতি হয় না। দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যদি কেউ উপার্জন করে থাকে তাতে আইনের আওতায় এনে তাতে বিচার হওয়াটা আমার দুদকও কামনা করে, দেশবাসীও সেটা চায়। রক্ষকরা ভক্ষক হওয়ার কারণেই প্রশাসনের উপর আস্থা হারিয়েছে মানুষ। সেই আস্থা ফেরাতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জনসাধারণের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। মোটা অঙ্কের টাকা দিলেই পাওয়া যাচ্ছে জন্ম নিবন্ধন। ভুয়া ঠিকানা ব্যবহার করে টাকার বিনিময়ে এসব জন্ম নিবন্ধন চলে যাচ্ছে রোহিঙ্গা সহ অপরাধীদের হাতে। তৈরি হচ্ছে পাসপোর্টও। বাংলাদেশি পরিচয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন তারা। আর এইসব অপকর্মে জড়িত থাকার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তাদের সচিবের বিরুদ্ধে। কুমিল্লা প্রতিনিধি সুমন কবিরের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের একটি বিরাট অংশ অসাধু চক্রের সহায়তায় তৈরি করছে নকল জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র। এসব নকল কাগজপত্র ব্যবহার করে সহজেই মিলছে পাসপোর্ট। এমনই এক ঘটনা ঘটেছে কুমিল্লার 14 গ্রাম উপজেলায়। পুলিশ জানায় বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে চলতি বছরের 11 জুন ভিয়েতনামে যাওয়ার চেষ্টা করেন হুমায়রা ও শারমিন আক্তার নামে দুজন রোহিঙ্গা। তবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে তাদের ফেরত পাঠানো হয়। অনুসন্ধানে সামনে আসে কুমিল্লার 14 গ্রামের ইউপি সচিব ও চেয়ারম্যানের নাম। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের সহায়তায় উপজেলার বাসিন্দা পরিচয়ে পাসপোর্ট তৈরি করেন ওই রোহিঙ্গারা। এর আগেও জন্ম নিবন্ধনে বিভিন্ন অনিয়মের কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সচিব রুহুলের আইডেন্টিটি একাধিকবার বন্ধ রেখেছিল। মুচলেকা দিয়ে তিনি আবারও আইডেন্টিটি ফিরে পান। এসব বিষয়ে জানতে চাইলে ইউপি সচিব রুহুল আমিন মজুমদার রোহিঙ্গা নারীর পরিচয় জানতেন না বলে নিজেকে নির্দোষ দাবি করেন। আমার ইউনিটের দুইটা লোক ঢিমাতুলি গ্রামে ভিয়েতনামে যাওয়ার পথে নাকি এয়ারপোর্ট ধরা গেছে। আমি যেগুলো বলছেন এগুলো আমি সম্পৃক্ত নাই। এছাড়া রুহুল আমিনের বিরুদ্ধে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে। এসব অভিযোগ অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান। আমার আইডি সে ইউজ করে ব্যবহার করে সচিব, ওনার সচিবের একটা আইডি আছে, দুইটা আইডি এসে ব্যবহার করে। এগুলা যাচাই বাছাই নিবন্ধনের ব্যাপারটা যাচাই বাছাই করে প্রিন্ট কপিটা আমাদের কাছে আমার কাছে দিতেছে। তিনটা আইডি সমন্বয় তারা এই কাজগুলা করে। তবে কাজী খবিরউদ্দিন পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে চিউড়া ইউপি সচিব রোহিঙ্গাদের জন্ম সনদ দিচ্ছেন এমন অভিযোগ জানতেন না বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পত্রিকা মারফত জানতে পেরেছি এটি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে তাদের এই কার্যক্রমটি মনিটরিং করা হয়। আর নিশ্চয়ই তারা এই বিষয়ে তাদের মতো করে ব্যবস্থা নেবেন। দীর্ঘদিন ধরে চলে আসা এই অনিয়মের বিচারের দাবি স্থানীয়দের। রোহিঙ্গার ব্যাপারে আমরা বারবার
এই ডিজিএলজির কাছে আমরা আবেদন করছি চেয়ারম্যান সাহেব, কিন্তু এদেরকে পরিবর্তন করে নাই। উনি টাকা যেগুলো এগুলো আয় করে, যেগুলোর টাকা আমরা তাদের টাকা দিতেন না, এগুলো আন্ডাটা করে না, একদিন 2 দিন 3 দিন 4 দিন ঘুরায়। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক দেখছেন সংবাদ সকাল। গাজা ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 71 জন ফিলিস্তিনি, আহত আরও অনেকে। ইসরায়েলি বাহিনীর নির্দেশে গেল 2 দিনে দের আল বালা থেকে বাস্তুচ্যুত হয়েছে 1 লাখেরও বেশি ফিলিস্তিনি। এদিকে যুদ্ধবিরতি আলোচনা করতে মিশরে পৌঁছেছে হামাসের প্রতিনিধি দল। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। একের পর এক বোমা বর্ষণেও যেন থামছে না গাজায় ইসরায়েলি আগ্রাসন। শনিবার ইসরায়েলি হামলায় গাজা জুড়ে প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। গাজার বিভিন্ন শহরে অব্যাহত রয়েছে ইসরায়েলি অভিযান। সংবাদ সংস্থা আল জাজিরার তথ্য অনুযায়ী অভিযানে নিহত হয়েছে শিশুসহ বেশ কয়েকজন। হামলা থেকে বাদ পড়েনি খান ইউনিস ও নুসেইরাত শরণার্থী শিবিরও। গাজার স্থানীয় প্রশাসনের মতে গেল 2 দিনে দেইর আল বালা থেকে 1 লাখেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতির আলোচনা করতে হামাসের সিনিয়র কর্মকর্তা খলিল আল হাইয়ার নেতৃত্বে গোষ্ঠীটির একটি প্রতিনিধি দল মিশরের রাজধানী কায়রো পৌঁছেছে। প্রতিবেদন অনুযায়ী আলোচনার বর্তমান অগ্রগতি সম্পর্কে হামাসকে অবহিত করা হবে, তবে এতে তারা সরাসরি অংশ নেবে বলে আশা করা হচ্ছে না। এদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আবারও উত্তাল তেল আবিব। শনিবার তেল আবিব স্কোয়ারে জড়ো হন হাজার হাজার ইসরায়েলি। অবিলম্বে গাজায় জিম্মি মুক্তি ও যুদ্ধবন্ধের চুক্তি মেনে নেয়ার দাবি করেন তারা। সে সময় সরকার বিরোধী নানা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন বিক্ষোভকারীরা। একসময় পুলিশ এসে বাধা দিলে বাধে সংঘর্ষ, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।